ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? জি, বসেন বসেন, সবাই বসেন বসেন। ওয়েলকাম। শুধু দর্শক মণ্ডলী, আমরা শুরু করছি সিটিভির নিয়মিত আয়োজন প্রশিক্ষণ কর্মসূচি। আজকের প্রশিক্ষণ কর্মসূচিতে আপনারা আমাদের সাথে আমন্ত্রিত। এই মুহূর্তে স্টুডিওতে আছেন আজকের সেশনে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শাখার বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপকবৃন্দ। আজকের সেশনটিতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিক্ষার্থীদের মূল্যায়ন। আপনারা যারা আমাদের সঙ্গে আগের সেশনে ছিলেন তারা জানেন যে আমরা গত সেশনে শিখন সম্পর্কে কথা বলেছিলাম, শিখনের ডোমেইন নিয়ে কথা বলেছিলাম, শিখনের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে বেঞ্জামিন ব্লুমের ট্যাক্সোনমি নিয়ে কথা বলেছিলাম। একজন শিক্ষার্থীর যথাযথ শিখন হতে গেলে কোন কোন ক্ষেত্রে তার শিখন হতে হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা শিক্ষার্থীর শিখন কতটুকু হয়েছে সে বিষয়টি নিয়ে কথা বলবো, আর এটি হচ্ছে মূল্যায়ন বা শিক্ষার্থী যাচাই। আজকের সেশনটি মূল্যায়ন সেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের যারা রয়েছে আপনাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি এই সেশনে। শুরুতে মূল্যায়ন কি এ বিষয়টি আপনারা কতটুকু জানেন সেটা আমি একটু জেনে নিতে চাচ্ছি। যারা পার্টিসিপেন্ট রয়েছেন তা আপনারা একটু বলবেন যে মূল্যায়ন বলতে আপনারা কি জানেন, মূল্যায়ন কি? আচ্ছা, অনেকেই বলতে চান, তো যে কোনো একজন বলেন, আপনি বলেন। মূল্যায়ন বলতে কোনো শিক্ষার্থী কোনো বিষয় শেখার পরে সে কতটুকু শিখলো, বাস্তব ক্ষেত্রে তার কতটুকু প্রয়োগ করতে পারলো সেই বিষয়ে যাচাই করাটাইকেই আমি মূল্যায়ন হিসেবে মনে করি। কতটুকু শিখলো এবং কতটুকু প্রয়োগ করতে পারলো, দুইটাই। আচ্ছা, ঠিক আছে। আর কেউ বলতে চান? আচ্ছা, আপনি বলেন। জাহাঙ্গীর বলেন। মূল্যায়ন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন শিক্ষার্থী তার অগ্রগতি, ব্যর্থতা এবং সফলতা সম্পর্কে জানতে পারে বা নিরূপণ করা যায়। শিক্ষার্থী জানতে পারে না, একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে নিরূপণ করতে পারে, অগ্রগতি নিরূপণ করতে পারে। জি স্যার। শিক্ষক শিক্ষার্থীর অগ্রগতি, কিসের অগ্রগতি, কোন ক্ষেত্রে অগ্রগতি? তার লেখাপড়া। জি স্যার। লার্নিং, এডুকেশন, এডুকেশন, জি, শিখনের। রাইট, ঠিক আছে। আর কেউ কি নতুন কিছু বলবেন? এর বাইরে কিছু বলার আছে? সালাম স্যার বলবেন নাকি? আবু সাইদ স্যার বলেন একটু। সংক্ষিপ্ত পরিসরে আমরা বলতে পারি যে শিক্ষণ অনুযায়ী শিক্ষার্থীর আচরণের কতটুকু পরিবর্তন হলো তার অনুধাবনের প্রক্রিয়াকে মূল্যায়ন বলে। অনুধাবনের প্রক্রিয়া? জি স্যার। আচরণের কতটুকু পরিবর্তন হয়েছে সেটা অনুধাবন করবে কে করবে? শিক্ষক করবে। এই প্রক্রিয়াকে মূল্যায়ন বলে। অনুধাবনের প্রক্রিয়া। আচ্ছা, ঠিক আছে। আর কারো কাছে নতুন কিছু আছে? হ্যাঁ, আছেন? আচ্ছা, ঠিক আছে। আপনি তো কথা খুব কম বলেন। আচ্ছা, ঠিক আছে। মাহফুজ স্যার বলেন দেখি। ধন্যবাদ স্যার। শিক্ষার্থী কতটুকু শিখন অর্জন করেছে সেটা যাচাই করাই হচ্ছে শিক্ষার্থীর মূল্যায়ন। শিক্ষার্থীর শিখন অর্জন কতটুকু সে লার্নিং অ্যাচিভ করেছে সেটা যাচাই করাই হচ্ছে শিখন। ঠিক আছে, আপনারা সবাই বেশ ভালো বলেছেন যে সোজাসুজি এটুকু আমরা বুঝতে পেরেছি যে আমরা লার্নিং নিয়ে যে কথা বলেছিলাম আগের দিন, শিখন কতটুকু হয়েছে, শিখনে অর্জনের পরিমাণ কত, তার অগ্রগতি কত। কেউ বলেছেন অগ্রগতি, কেউ বলেছেন অর্জন, কেউ বলেছেন এই অর্জন কতটুকু অগ্রগতি তার নিরূপণ করা, কেউ বলেছেন আবার অনুধাবন করা। অনুধাবনের প্রক্রিয়া যে শিক্ষক কিভাবে এটি অনুধাবন করবে যে শিক্ষার্থী কতটুকু অর্জন করেছে। রাইট, ঠিক আছে। মূল্যায়ন হচ্ছে আসলে শিক্ষার্থীর শিখনের অর্জন যাচাই, লার্নিং অ্যাচিভমেন্ট কতটুকু হয়েছে, অর্জন, অ্যাচিভমেন্ট অফ লার্নিং। কিসের অ্যাচিভমেন্ট? শিখনের ক্ষেত্রে। অ্যাসেসমেন্ট ইজ দ্য অ্যাচিভমেন্ট অফ লার্নিং। অ্যাচিভমেন্ট অফ লার্নিং, শিখনের অর্জন যাচাই। তো শিখনের অর্জন যাচাই যদি মূল্যায়ন হয় তাহলে শিখন কি সেটা একটু জেনে নেওয়ার দরকার। আগের সেশনে যারা আমার সঙ্গে ছিলেন আমি এ ব্যাপারে বিস্তারিত কথা বলেছিলাম। শিখন হচ্ছে আচরণের ইতিবাচক পরিবর্তন বা আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন, আচরণের প্রত্যাশিত পরিবর্তন। আমরা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মনে করি যে আচরণের ইতিবাচক পরিবর্তন বললে পজিটিভ চেঞ্জ অফ বিহেভিয়ার। প্রত্যাশা এটা ভিন্ন ভিন্ন হতে পারে।
কিন্তু যা সমাজের জন্য ইতিবাচক সেটাকে আমরা বলি ইতিবাচক পরিবর্তন। আচরণের ইতিবাচক পরিবর্তন হচ্ছে শিখন। তা সেই দৃষ্টিতে শিখন যদি যাচাই করতে হয় তাহলে কিভাবে করা যায়? শিখন হচ্ছে আচরণের ইতিবাচক পরিবর্তন। ইতিবাচক পরিবর্তন শিক্ষার্থীর মধ্যে এসেছে কি না, আমি যা শিখিয়েছি, বিষয়বস্তু যা ছিল, কন্টেন্ট যেটা ছিল, সেই কন্টেন্ট অনুযায়ী শিক্ষার্থীর মধ্যে শিক্ষার্থীর আচরণের পরিবর্তন ঘটেছে কি না বস্তুত অর্থে, সেটা নিরূপণ করাই কিন্তু মূল্যায়ন। তো আমরা মূল্যায়ন কয় ভাগে করি সেটা আমরা একটু দেখে নিব। শিক্ষার্থীর মূল্যায়ন হচ্ছে দু রকমের আছে, একটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন আর একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। এই দুটো কি একটু বুঝে নেওয়ার দরকার। মূল্যায়ন একটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন আর একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। ধারাবাহিক মূল্যায়নকে আমরা এতদিনে যেটা বলতাম সেটা গঠনকালীন মূল্যায়ন, গঠনকালীন মূল্যায়ন। এখন আমরা শিক্ষাক্রম 2012-তে এটাকে আমরা বলেছি ধারাবাহিক মূল্যায়ন বা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, ধারাবাহিক মূল্যায়ন। এর আগে আমরা এটাকে গঠনমূলক মূল্যায়ন বলেছি, গঠনকালীন মূল্যায়ন, গঠনকালীন মূল্যায়ন বা ফরমেটিভ ইভ্যালুয়েশন। আর সামষ্টিক মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশন, এটাকে আমরা অন্যভাবে বলি প্রান্তিক মূল্যায়ন। একটা হচ্ছে ফরমেটিভ আর একটা হচ্ছে সামেটিভ। একটা হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন আর একটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। ফরমেটিভ ইভ্যালুয়েশন এবং সামেটিভ ইভ্যালুয়েশন এই দুই রকম। এটাকে আমরা বলছি গঠনকালীন, এটাকে আমরা কি বলছি? গঠনকালীন মূল্যায়ন। আর এটাকে বলছি সামষ্টিক বা প্রান্তিক মূল্যায়ন, প্রান্তিক মূল্যায়ন, প্রান্তিক অথবা সামষ্টিক মূল্যায়ন, সামষ্টিক মূল্যায়ন, প্রান্তিক অথবা সামষ্টিক। একটা গঠনকালীন আর একটা প্রান্তিক, এই দুই ধরনের মূল্যায়ন আছে। এখন আসা যাক এই দুই ধরনের মূল্যায়নের পার্থক্য কী, কোনটা কোন ধরনের মূল্যায়ন। গঠনকালীন মূল্যায়ন কাকে বলে এটা কি আমরা কেউ বলতে পারি? গঠনকালীন মূল্যায়ন কি, যে কোনো একজনের কাছ থেকে আমি নিব। ম্যাডাম বলেন, মাইক্রোফোনটা নেন। ধন্যবাদ স্যার। গঠনকালীন মূল্যায়নটা হচ্ছে যখন শিখন কার্যক্রমটা চলতে থাকে সে সময় যে মূল্যায়নটা হয়ে থাকে সেটাই হচ্ছে গঠনকালীন। হ্যাঁ, ঠিকই বলেছেন। গঠনকালীন মূল্যায়ন হচ্ছে যখন শিখন কার্যক্রম চলতে থাকে। গঠনকালীন, গঠন, গঠন মানে কি? গঠন শব্দের অর্থ কি পিছন থেকে দেখা যাচ্ছে? গঠন মানে তৈরি, তৈরি, রাইট। আর কালীন মানে, কালীন মানে সময়, কালীন মানে কাল মানে সময়, কালীন মানে সময়ে। গঠনকালীন মানে তৈরির সময়। কি তৈরির সময়? কাকে তৈরির সময়? শিক্ষার্থীকে তৈরির সময়। শিক্ষার্থীকে তৈরি করি আমরা কখন? যখন শিখন কার্যক্রম চলে, শিখন শেখানো কার্যক্রম চলে। কখন থেকে চলে? কখন চলে? কখন চলে? এটা সময়টি বছরের শুরু থেকে, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত, একটা টার্মের শুরু থেকে আরেকটা টার্মের আগে পর্যন্ত, একটা টার্মের শুরু থেকে আর শেষ পর্যন্ত, অর্থাৎ বছরের শুরু থেকে শেষ বা একটা সাময়িকের শুরু থেকে শেষ পর্যন্ত এই সমস্ত সময় ব্যাপী তার কন্টেন্ট তাকে শেখানো হয়, কন্টেন্টের ভিত্তিতে তাকে শেখানো হয়, শিখন কার্যক্রম চলে। এই শিখন কার্যক্রম চলাকালীন, শিখনকালীন অর্থাৎ শিক্ষার্থীকে তৈরি করার সময়, গঠন করার সময়, এই জন্যেই গঠনকালীন। শিক্ষার্থীকে গঠন যখন করা হয় তখনই মূল্যায়ন করা হয়, এই জন্য এটি গঠনকালীন। এই ধরনের মূল্যায়নটা করা হয় শিক্ষার্থীর অর্জনের অগ্রগতি কতটা এটা নিরূপণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্যে, তার সংশোধনের জন্যে, তার উন্নয়নের জন্যে। কতটুকু হয়েছে সেটা নিরূপণ করা, প্রয়োজনীয় সংশোধন করা, তার উন্নয়নের দিকে তাকে নিয়ে যাওয়া, এই জন্যেই ফরমেটিভ ইভ্যালুয়েশন।
এই জন্য এটি গঠনকালীন, এই ফরমেশনের জন্যে এই জন্য এটি গঠনকালীন। আর প্রান্তিক মূল্যায়ন বা সামষ্টিক মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশন যেটা, সেটা শিক্ষার্থীর শিখন পর্যায়ে হয় না, নির্দিষ্ট সময় শেষে সিলেবাসের সবটুকুন যখন শেষ হয়ে যাওয়ার পরে এটুকু সিলেবাসের ভিত্তিতে তার কতটুকু শিখন হয়েছে সেটা যাচাই করা। তখন কিন্তু আর সংশোধন উন্নয়নের কোনো পথ আর থাকে না। এসএসসি পরীক্ষা একজন শিক্ষার্থী যখন দেয়, তখন এসএসসিতে কোনো বিষয় খারাপ করলে সেটার উপরে আর মেকআপ টেস্ট নিয়ে আর কি তাকে পাশ করানোর ব্যবস্থা হয় না। অর্থাৎ এই পরীক্ষাটা নেওয়া হয়েছে তাকে জাজ করার জন্যে, তার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার জন্যে যে তার শিখন কতটুকু হয়েছে, তাহলে শিখনের অর্জন হিসেবে তার মানটা কোথায় গেল, সে কি A+ না A- না এই সিদ্ধান্ত দেওয়ার জন্যে। এটি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশন। পার্থক্যটা পরিষ্কার হয়েছে কি না? হয়েছে। একটা হচ্ছে সারা বছর ব্যাপী এটা চলতে থাকে, এটা ধারাবাহিক, এই জন্যেই এটার নাম দেওয়া হয়েছে এখন ধারাবাহিক মূল্যায়ন। এটি ধারাবাহিকভাবে চলতে থাকে, কন্টিনিউয়াস প্রসেসে। গঠনকালীন মূল্যায়ন যেটা, এটাকে ফরমেটিভ ইভ্যালুয়েশন, এটাকে আমরা বলি অ্যাসেসমেন্ট ফর লার্নিং। কারণ কি? এটা লার্নিংয়ের জন্যে, বেটার লার্নিং, টুয়ার্ডস বেটার লার্নিংয়ের দিকে শিক্ষার্থীদেরকে নিয়ে যাওয়া হয়। লার্নিংয়ের জন্যে, লার্নিংকে ভালো করার জন্যে, মোটেই শিক্ষার্থীকে ফাইনালি জাজ করার জন্যে না, ফাইনাল জাজমেন্টের জন্যে না, বরং যেটুকু শেখানো হয়েছে সেখানে তার দুর্বলতা কোথায়, কি করলে তাকে সামনের দিকে নিয়ে যাওয়া যাবে, এইটা সিদ্ধান্ত নেওয়ার জন্যে তাকে কিভাবে নেওয়া যায় এই ব্যাপারে নতুন প্রক্রিয়া আমি অগ্রসর যাতে হতে পারি শিক্ষক হিসেবে, সেজন্যই ফরমেটিভ অ্যাসেসমেন্ট করা হয়। ওকে? আর সামেটিভ অ্যাসেসমেন্ট এটাকে বলা হয় অ্যাসেসমেন্ট অফ লার্নিং। এটাকে কি বলা হয়? এটা শিখনের মূল্যায়ন। উপরেরটা হচ্ছে শিখনের জন্যে মূল্যায়ন, উপরের মূল্যায়নটা আমরা করি শিখনের জন্যে, কি করলে আরও ভালো শেখানো যায়, কোথায় দুর্বলতা কি, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। আর পরেরটা হচ্ছে শিখন যেটা হয়ে গিয়েছে এটার অ্যাসেসমেন্ট, সেটার মূল্যায়ন। ক্লিয়ার হয়েছে কথাটা? এখন এই দুটার পার্থক্য কি আমরা একটু জেনে নিব। যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট আমরা এখানে স্লাইডে একটু দেখে নিই যে এই দুইটা আরও কোনো পার্থক্য আছে কি না। প্রথমটা হচ্ছে এটি শিখনের জন্য মূল্যায়ন, আমি বলে ফেলেছি এটা বোর্ডে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর, যখন শিখন তখনই মূল্যায়ন, অর্থাৎ শিখন চলাকালীনই মূল্যায়ন হয়ে থাকে। তারপরটা হচ্ছে ফিডব্যাক দেওয়ার সুযোগ থাকে এখানে, অর্থাৎ তার ভুল হয়েছে, এটা করলে সংশোধন হবে। আমরা একটা সেশন যখন শেষ করি তখন একটু মূল্যায়ন করি, শ্রেণীকক্ষে করি না? আমরা স্কুলে একটা ক্লাস শেষ করার পরে একটু মূল্যায়ন করি, একটু জিজ্ঞাসা করি আজকে তোমরা কী শিখলে। তাহলে যখনই শিখন তখনই এই মূল্যায়নটা করা হচ্ছে, যাতে করে ওকে সাথে সাথে ফিডব্যাক দেওয়া যায়। শুধু ওকে ফিডব্যাক দেওয়া না, নিজের মূল্যায়নটাও এর মধ্যে দিয়ে সম্ভব হয় না? শিক্ষক নিজেও কিন্তু নিজেকে মূল্যায়ন করতে পারেন। কিভাবে? যে আমি আজকের যে সেশনটি দিয়েছি, যে ক্লাসটি আজকে দিয়েছি, এই ক্লাসটি আমি যে পদ্ধতি, যে কৌশল ব্যবহার করেছি, যে উপকরণ ব্যবহার করেছি, যেভাবে অগ্রসর হয়েছি, এতে 50% অ্যাচিভমেন্ট হয়নি। সুতরাং আমাকে কি করতে হবে, পরবর্তীতে আমি কোন পদ্ধতিতে গেলে, কোন কৌশলে গেলে আমি 100% অ্যাচিভমেন্টে যেতে পারি। শিক্ষক পরবর্তীতে কিন্তু তার পদ্ধতি কৌশলের পরিবর্তনও করতে পারেন। অর্থাৎ শিক্ষক নিজের পাঠদান প্রক্রিয়ার অ্যাসেসমেন্টও এখানে করে ফেলতে পারেন। অর্থাৎ ফিডব্যাকটা নিজে, আত্মমূল্যায়ন, নিজের ফিডব্যাক নিজেও নিতে পারেন এই প্রক্রিয়ার মাধ্যমে, ফরমেটিভ ইভ্যালুয়েশনের মাধ্যমে। শিক্ষার্থীর শুধরিয়ে দেওয়ার সুযোগ, এটা বলেই ফেলেছি আমরা, শিক্ষার্থীকে শুধরে দেয়া, সংশোধন করে দেওয়ার সুযোগ এখানে থাকে। গঠিত হওয়ার সময় মূল্যায়ন, এটা আমরা বোর্ডে দেখিয়েছি। গঠিত হওয়ার সময়, ফরমেশনের সময়, তাই এটি ফরমেটিভ, তাই এটি ধারাবাহিক মূল্যায়ন। শিক্ষার্থীর চাপ কমানো, এটা কি করে সম্ভব? শিক্ষার্থীর চাপ কমে কিভাবে? আমি যখন একটা শ্রেণী
একটা চ্যাপ্টার কোনো একটা শ্রেণীতে কোনো একটা নির্দিষ্ট চ্যাপ্টার শেষ করি, বা নির্দিষ্ট চ্যাপ্টার না, আজকের ক্লাসে যেটুকু পাঠদান করার কথা সেটুকু শেষ করি, তার মধ্যে থেকে একটু মূল্যায়ন করার পরে শিক্ষার্থী কিন্তু নিজেকে যখন বুঝতে পারে যে আমি এটা বুঝি নাই, এটা বুঝেছি, আর যখন সে বুঝে যায়, এই ধারাবাহিকভাবে মূল্যায়নের কারণে তার শিখনের প্রতি একটা আগ্রহ তৈরি হয়। এই আগ্রহের কারণে যে শিখন এক একটা পর্যায়ে সে শেষ করে, যখন সে শেষ করে ফেলে তখন কিন্তু শিখনের যে কন্টেন্ট বা সিলেবাসের যে বোঝা সামনে থাকে, সেই বোঝা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, তাই না? এই জন্যে বোঝা লাঘব হয়। বোঝা লাঘব হওয়ার বিষয়টা, চাপ কমানোর বিষয়টা এই জন্যে। শিখন মানে সিলেবাসের যে চাপ থাকে শিক্ষার্থীদের উপরে, সেই চাপটা কিন্তু কমে যায়, একটু একটু করে কমতে থাকে। আর যদি মূল্যায়ন না করা হয়, সাপ্তাহিক মূল্যায়ন, সাপ্তাহিক বা মাসিক, বা এই যে আমরা এখন যেগুলো করেছি যে বাড়ির কাজ, তারপরে যে অনুসন্ধানমূলক কাজ, শ্রেণীর কাজ, এই মূল্যায়নগুলো যত বেশি চলতে চলতে শিক্ষার্থী অগ্রসর হয়, অগ্রসর হলে তার চাপটা কমতে থাকে। ফরমেটিভ ইভ্যালুয়েশন বা ধারাবাহিক মূল্যায়নের বৈশিষ্ট্য এগুলো। আরেকটা হচ্ছে শিক্ষকের কাজের লোড কমানো। আগেরটা বলেছি শিক্ষার্থীর, আর এটা শিক্ষকের। কেন কমে? দীর্ঘদিন যদি মূল্যায়ন না করে, একেবারে বছরের শেষে যে করলো, কখনো করলো না, তখন দেখা যায় যে শিক্ষক অনেক সময় যে পিছিয়ে যায়, যে আমি এই চ্যাপ্টার কেমন করেছি জানি না, এই চ্যাপ্টার জানি না। শিক্ষার্থীকে যদি ভালো ফলাফল করাতে হয়, শিক্ষার্থীর অ্যাচিভমেন্ট করতে শেষের দিকে এসে তার মনে হয় যে অনেক কিছুই আমি করি নাই, অনেক কিছু বাকি রয়ে গিয়েছে। আর যদি প্রত্যেকটা চ্যাপ্টার আমি একটু একটু করে পরীক্ষা নিয়ে ওদেরকে জাজ করে যাই, তাহলে আমি বুঝতে পারি, শিক্ষক বুঝতে পারেন যে আমি মোটামুটি অনেক কিছু করে ফেলেছি। তার নিজের চাপটা, নিজের লোডটাও কমে যায়, কাজের চাপ কমে যায়। মূল্যায়ন যথাযথ ও বিজ্ঞানসম্মত। ফরমেটিভ ইভ্যালুয়েশনটাই আসলে বিজ্ঞানসম্মত, যথাযথ মূল্যায়ন। সামেটিভ ইভ্যালুয়েশন একবারে শেষে বললাম যে তুমি ফেল, 2 বছর পরীক্ষা নিলাম না, বললাম তুমি ফেল, এটা বিজ্ঞানসম্মত না। এটা শিক্ষার্থীকে নিরুৎসাহিত করে। শিক্ষার্থী 2 বছর পরে হঠাৎ করে জানতে পারলো যে আমি তো কিছুই পারলাম না, ফেল, আবার শুরু করো। এটা শিক্ষার্থীকে নিরুৎসাহিত করে। তাকে যদি মাঝে মধ্যে মূল্যায়ন করে আমি বুঝিয়ে দিতাম, জানিয়ে দিতাম যে তোমার অবস্থা এই সাস অ্যান্ড সাস, সুতরাং তোমাকে আরও সতর্ক হতে হবে, এখান থেকে কিন্তু সে চাপ আস্তে আস্তে কমিয়ে ফেলতো। এটা কিন্তু অপেক্ষাকৃত বিজ্ঞানসম্মত। সেমিস্টার সিস্টেমের মধ্যেও সেমিস্টারের শেষেও একটা সামেটিভ হয়, কিন্তু সেমিস্টারের মাঝখানে যে ধারাবাহিক মূল্যায়নগুলো, ক্লাস টেস্ট, কুইজ, ওদের ওখানে আছে ক্লাস টেস্ট, কুইজ, এগুলো থাকবে। এগুলো থাকলে এটা বিজ্ঞানসম্মত মূল্যায়ন এটাকে বলে। এবার আমরা সামষ্টিক মূল্যায়নের বা সামেটিভ ইভ্যালুয়েশনের বৈশিষ্ট্যগুলো কি সেটা আমরা একটু দেখে নিই। প্রথম হচ্ছে এটি শিখনের মূল্যায়ন। আমি আগেই বলেছি এটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, শিখনের মূল্যায়ন। শিখন হয়ে যাবে, তারপরে মূল্যায়ন, এটার পরে আর কিছু করার নাই, সংশোধন উন্নয়নের কোনো সুযোগ আর নাই। যা শেখানো হলো তার মূল্যায়ন, এবং ফিডব্যাকের কোনো সুযোগ এখানে নেই। ওটার উল্টা, ওটা যেমন ফিডব্যাকের সুযোগ ছিল, আর আগেরটা হচ্ছে কি শেখাবো সেটা কতটুকু পেরেছে, তাহলে আর কি করতে হবে আমার, সেই জন্য ফরমেটিভ। আর এখানে হচ্ছে তা না, যা শেখানো হয়ে গেছে তার মূল্যায়ন, আর ওটা শেখানো হবে না। যেমন পাবলিক পরীক্ষা, সেমিস্টার ফাইনাল পরীক্ষা, এগুলা টার্ম পরীক্ষা। শিক্ষার্থীর প্রাপ্তির হিসাব নিকাশ, সামেটিভ মূল্যায়নেই শিক্ষার্থী প্রাপ্তির হিসাব নিকাশ করে। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, A+, A-, এই প্রাপ্তির হিসাব নিকাশ সব সামেটিভে। ফরমেটিভে এই প্রাপ্তির হিসাব নিকাশ নাই, এটা তার উন্নয়নের জন্যই করানো হয়। এই প্রকার মূল্যায়ন হচ্ছে অবৈজ্ঞানিক, এটা বৈজ্ঞানিক না। এতে শিক্ষার্থী শিখনের জন্য এটা খুব ভালো মূল্যায়ন না। তবু আমরা এই মূল্যায়ন করি শিক্ষার্থীকে জাজ করার জন্যে, তাই না? শিক্ষার্থীকে জাজ করার জন্য মূল্যায়ন করতে হয়। এখন ফরমেটিভ ইভ্যালুয়েশন, এখন আমাদের যেটা নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে CA বা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বা ধারাবাহিক মূল্যায়ন। শিক্ষাক্রম 2012-তে এটা বলা হয়েছে, তাই না? তো ধারাবাহিক মূল্যায়ন, সেখানে যেটা বলা হয়েছে, আমরা আগামী সেশনে এটা পরিষ্কার করব। ধারাবাহিক মূল্যায়নে যেটা বলা হয়েছে সেখানে কিন্তু যদিও এটি
ফরমেটিভ, এটা আমরা আগে কি দেখেছি যে এটা প্রাপ্তির হিসাব নিকাশ না, এটি বরং সংশোধন উন্নয়নের জন্যে। কিন্তু শিক্ষাক্রম 2012-তে যেটা বলা হয়েছে এখানে 20% মার্ক, 20% মার্ক কিন্তু সিদ্ধান্তের কাজে ব্যবহৃত হবে, এটা সামেটিভ পরীক্ষার মার্কের সঙ্গে যোগ হবে। সেটা আমরা আগামী সেশনে কথা বলবো, কিভাবে যোগ হবে, কিভাবে রেকর্ড রাখতে হবে, সে বিষয়টি নিয়ে আগামী সেশনে কথা বলবো। সেখানে ফরমেটিভ ইভ্যালুয়েশনের পুরো চরিত্রটা সংশোধন আর উন্নয়ন হলেও মিনিমাম একটা পার্সেন্টেজ 20% মার্ক সারা বছর যত পরীক্ষা নেওয়া হবে তা সেটাকে 20%-এ কনভার্ট করে সামেটিভ ইভ্যালুয়েশনের সঙ্গে 20 মার্কস যোগ করা হয়েছে। কেন হলো সেসব বিষয় নিয়ে আগামী দিন কথা হবে। তো আজকে আমরা শুধুমাত্র এই মূল্যায়নের দুটি প্রকারই বোঝাতে চেষ্টা করলাম। আগামী সেশনে আমরা ফরমেটিভ ইভ্যালুয়েশনের প্রক্রিয়া কী, অর্থাৎ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটা 2012 শিক্ষাক্রমে রাখা হয়েছে, ধারাবাহিক মূল্যায়ন আপনারা স্কুলে এখন যেটি কার্যকর করছেন সেটি কিভাবে করতে হয়, এর রেকর্ড সংরক্ষণ পদ্ধতি কী, এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এবং সামেটিভ ইভ্যালুয়েশন কিভাবে হয়, ফরমেটিভ ইভ্যালুয়েশনের মার্কস কেন সামেটিভে যোগ হচ্ছে, যদিও ফরমেটিভের চরিত্র সামেটিভে যোগ না হওয়ার কথা, তবুও সামেটিভে কেন যোগ হচ্ছে, ফরমেটিভ সিদ্ধান্তের কাজেও ব্যবহৃত হচ্ছে কেন, এ ব্যাপারে বিস্তারিত আগামী সেশনে বলবো। শুধু দর্শক মণ্ডলী, আমরা আশা করছি আপনারাও সে সেশনে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা স্টুডিওতে যারা এসেছেন আজকের এই সেশনে অংশগ্রহণ করার জন্যে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং সিনিয়র শিক্ষকবৃন্দ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে অংশগ্রহণ করার জন্যে। এবং শুধু দর্শককে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের সেশন এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।